আজ যে ঘটনার কথা আপনাদের বলবো, সেই সময় কিউবা এবং ইউএসের মধ্যে সম্পর্ক নতুনভাবে তৈরি হচ্ছিল। আসলে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে কিউবা এবং ইউএসের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। ২০১৫ সালে দুটো দেশ আবার নতুনভাবে তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য উদ্যোগী হয়। তাই ২০১৫-১৬ সাল ছিল কিউবা এবং ইউএসের মিউচুয়াল রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। ২১ জন আমেরিকান ডিপ্লোম্যাট গিয়েছিলেন কিউবার রাজধানী হাভানায়, আর হাভানার এমবেসি নতুন করে এত বছর পরে আবারও খোলা হয়েছিল। এত বছরের ঠান্ডা দূরত্বের বাধা পার করে দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও এস্টাবলিশ হওয়ার এক্সাইটমেন্ট দুই দেশের মধ্যেই ছিল। যদিও এবার সেখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই অভিজ্ঞতাটা এমনই যে এটা যাদের সঙ্গে হচ্ছে তাদের জীবনটাকেই পুরোপুরি পাল্টে দিচ্ছে। আর তাবড় তাবড় এজেন্সি বছরের পর বছর ধরে এই বিষয়টাকে নিয়ে ইনভেস্টিগেশন করা সত্ত্বেও এখনও অবধি এই রহস্যের সঠিক সমাধান করা সম্ভব হচ্ছে না। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড, শব্দাস্ত্র নাকি মানসিক রোগ। ঘটনাটা কিন্তু শুরুতেই জানা যায়নি, বরং ঘটনা ঘটার বেশ অনেকটা সময় পরেই সারা পৃথিবীর সামনে বিষয়টা এসেছে। আসলে কিউবার সঙ্গে প্রায় অর্ধ শতাব্দী পরে যখন নতুন করে সম্পর্ক স্থাপন হয়, তখন কূটনৈতিক স্তরে তা ছিল দুটো দেশের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আর তাই সেখানে গিয়েছিলেন ইউএসের বড় বড় সব কূটনৈতিকেরা, আমলারা, বলতে গেলে হোমরা চোমরা সরকারি অফিসারেরা। এই সব ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলোতে এতটাই গোপনীয়তা মেনটেন করা হয় যে এই ধরনের অফিসিয়ালদের নাম থেকে শুরু করে তাদের কোনো ওয়্যারঅ্যাবাউটস পাবলিক ডোমেনে সাধারণত থাকেই না। মিডিয়ারও এই নিয়ে বিশেষ একটা কথাবার্তা বা আলোচনার অবকাশ থাকে না, কারণ বিষয়টা এতটাই সেন্সিটিভ। কিন্তু এই বিষয়টা এমনই যার ফলে এই ঘটনাটাকে পরবর্তীকালে আর চেপে রাখা যায়নি। প্রথমে একজন ইউএস কূটনীতিকের কথা বলি, যার অভিজ্ঞতার কথা অনেক পরে সামনে এসেছিল। তার বয়ানে তিনি জানিয়েছেন তিনি সেই সময়ে ছিলেন কিউবার একটি ভীষণ প্রেস্টিজিয়াস স্টার রেটেড হোটেলে। হোটেলটার নাম কেপ্রি। কেপ্রি অত্যন্ত প্রাচীন, প্রায় ৬০ বছরের পুরনো, কিন্তু রিসেন্টলি রেনোভেটেড এবং সম্পূর্ণভাবে একটা কংক্রিটের টাওয়ারের মধ্যেই হোটেলটা তৈরি করা হয়েছে। এর উপরের তলায় ওই অফিসিয়াল ছিলেন। ওই ফ্লোরে আরও অনেক লোকজন ছিলেন, যে যার নিজের নিজের ঘরে ছিলেন। তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে জানিয়েছিলেন যে তিনি তখন ঘুমোচ্ছিলেন। সময়টা তখন মাঝরাত। হঠাৎ একটা বিকট কর্কশ শব্দ, যার অভিঘাত এতটাই বেশি ছিল যে তা ওনাকে বিছানা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। তিনি বিছানা থেকে প্রায় কয়েক ফুট দূরে ছিটকে পড়েছিলেন। তারপর তিনি তার বসা অবস্থা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছিলেন এবং কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়েছিলেন। অদ্ভুতভাবে তখন সব কিছু ছিল শান্ত এবং নিস্তব্ধ, ঠিক যেমন মাঝরাত হয় বা হওয়া উচিত, ঠিক সেরকমই ছিল সব কিছু। তিনি ধীরে ধীরে এবার এসে বিছানায় বসলেন। কিছুক্ষণের মধ্যেই আরও একবার, এবার আরও ভয়ঙ্কর হলো সে অভিঘাত। ওনার মনে হলো যেন তিনি কোনো একটা অদৃশ্য দেওয়ালের মধ্যে দিয়ে হাঁটছেন। এ এক অদ্ভুত অভিজ্ঞতা যা ব্যাখ্যা করে বোঝানো যায় না। কি মনে হয়, হ্যালুসিনেশন? হতেই পারে, বিশেষ করে যখন দেখা গেল যে এই অভিজ্ঞতা ওই হোটেলের সেম ফ্লোরে অন্য কোনো গেস্টের হয়নি, কিংবা বলা ভালো গোটা হোটেলেরই কারুর হয়নি। তখন কী বা বলা হবে একে? মনের ভুল, এছাড়া আর কি। কিন্তু এবার যদি বলি সেই একই রকমের ভয়ঙ্কর অভিজ্ঞতা বাকি ২১ জন অফিসিয়ালেরই হয়েছিল, কিন্তু তারা কেউই কিন্তু সেই একই হোটেলে ছিলেন না, বরং কেউ তখন ছিলেন নিজের বাড়িতে, কেউ ছিলেন অফিসে, কেউ ছিলেন গাড়িতে, কেউ রাস্তায়, কেউ হোটেলে বা অন্য কোথাও। আর সব ক্ষেত্রেই এরকম অদ্ভুত অভিজ্ঞতা তাদের যখন হয়েছে, তখন আশেপাশে অন্য কারোর এরকম কোনো কিছুই অনুভব হয়নি। অথচ যাদের এই অভিজ্ঞতা হয়েছে তারা জানিয়েছেন যে হঠাৎ তাদের মাথার মধ্যে একটা তীক্ষ্ণ আওয়াজ হতে থাকে, যা কোনো পরিচিত কিছু আওয়াজ দিয়ে ব্যাখ্যা করা যায় না। কেউ বলেছেন যেন অসম্ভব জোরে একসঙ্গে অনেক ঝিঝি পোকা ডেকে উঠেছে। কেউ বলেছেন খুব দ্রুত একটা ক্লিক ক্লিক সাউন্ড। কেউ বা বলেছেন কেউ যেন মাথার মধ্যে অস্বাভাবিক জোরে চিৎকার করে উঠেছে।
কেউ আবার বলেছেন যেন পাখির কিচিরমিচির কিন্তু অস্বাভাবিক তীক্ষ্ণস্বরে, মাথা হঠাৎ করে অস্বাভাবিক ভার হয়ে যাওয়া, মাথায় অসহ্য যন্ত্রণা, মাথা ঝিমঝিম করা, দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা হয়ে যাওয়া, আলোর প্রতি প্রচণ্ড সেন্সিটিভ হয়ে পড়া, বোধ বুদ্ধি লোপ পেয়ে যাওয়া, এরকম আরও অনেক কিছু। অনেকেই বলেছেন যে এই ঘটনার পরে মাসের পর মাস তারা ঘুমোতে পারছিলেন না, প্রপারলি কোঅর্ডিনেট করে উঠতে পারছিলেন না, স্বাভাবিকভাবে চিন্তা করার ক্ষমতাও তাদের লোপ পেয়েছিল। এবার ভেবে দেখুন, এই প্রতিটি মানুষ শুধু যে উচ্চশিক্ষিত তাই নয়, বরং বলা যায় যে তারা প্রত্যেকে সরকারি আমলা, কূটনীতিবিদ, অফিশিয়ালস এবং প্রত্যেকে অত্যন্ত দায়িত্ববান এবং যার যার নিজের ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত। তাই এরা যখন বলছেন তাদের এই অভিজ্ঞতার কথা, তা তো হেলাফেলা করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি, এবং এটা শুধুমাত্র যেহেতু টার্গেট করে সেই সব অফিসিয়ালদেরকেই অ্যাট্যাক করছে, তাই এক্ষেত্রে কারোর যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই এমনটাও তো জোর দিয়ে বলা যাচ্ছে না। এই ঘটনা যখন ঘটেছিল তখন ইউএসের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর সেটা ছিল ওনার ফার্স্ট টার্ম। তিনি এই বিষয়ের গুরুত্ব অনুধাবন করে তিনি তার কূটনীতিবিদদের ইমিডিয়েটলি দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তখনও মিডিয়াতে কিন্তু সেভাবে বড় একটা খবর হয়নি। যেহেতু এই ঘটনার সূত্রপাত কিউবার হাভানাতে, তাই এই ঘটনার নাম দেওয়া হলো হাভানা হেলথ অ্যাটাক। আচ্ছা, এই অ্যাটাক কিন্তু ওই এক রাতের কিংবা ওই একবারের অদ্ভুত অভিজ্ঞতাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল ভয়ঙ্কর। এই ঘটনার পরপরই ভিকটিমরা তাদের শ্রবণ শক্তি সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেন। স্পিচ প্রবলেম দেখা দেয় তাদের, বিভিন্ন ডিগ্রিতে তাদের চিন্তা করার ক্ষমতা লোপ পায়, ডিসিশন নেওয়ার ক্ষমতা চলে যায়, প্রায় জড়ভরত হয়ে পড়েন তারা। সরকার বুঝে উঠতে পারে না এ কী ধরনের অস্ত্র। শব্দাস্ত্র অলরেডি আছে ইউএস, রাশিয়া, চায়না সহ অনেক উন্নত দেশেই এই ধরনের অস্ত্র নিয়ে যথেষ্ট রিসার্চ চলছে, কিন্তু এই আক্রমণ চেনা পরিচিত অস্ত্রের প্রোফাইলের সঙ্গে কিছুটা মিললেও পুরোটা মিলছে না। এত অবধি শুনে যদি অবাক হয়ে থাকেন, তাহলে এটা বলি যে এখনও অবাক হওয়ার অনেকটাই বাকি আছে। এই ২১ জন ইউএস কূটনীতিক এবং উচ্চ পদস্থ সরকারি কর্মচারীর সঙ্গেই হাভানা হেলথ অ্যাটাক হয়নি। ২০১৭ সালে কানাডার ১০ জন উচ্চ পদস্থ কর্মচারীর সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল। ২০১৬ থেকে এই ঘটনা ঘটা শুরু হয়। এবার ইউএসের সঙ্গে বহু বছর ধরে কিউবার সম্পর্ক ভালো ছিল না, তাই এরকম মনে করা যেতেই পারে যে হয়তো কূটনীতিক স্তরে যখন বিষয়টাকে ঠিক করে দুটো দেশের মধ্যে সম্পর্ককে ঠিক করার চেষ্টা করা হচ্ছে, তখন তা কোনো বিরোধী শক্তি, তা দেশের কিংবা দেশের বাইরেরও হতে পারে, তাদের সেটা ভালো লাগছে না, তাই তারা তা বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কানাডার অফিসিয়ালদের সঙ্গে কেন হলো, যেখানে কানাডার সঙ্গে কিউবার সম্পর্ক বরাবরই যথেষ্টই ভালো ছিল? আসলে হাভানাতে যা ঘটেছিল কারুর কাছেই তার স্পষ্ট কোনো ব্যাখ্যা ছিল না। সবথেকে অদ্ভুত যে বিষয়টা, তা হলো এই হাভানা অ্যাটাক ছিল নিখুঁত লক্ষ্যে হওয়া অ্যাটাক। এতটাই নিখুঁত এবং এখনও অবধি অজানা যে কোন টেকনোলজির সাহায্যে এই ঘটনা ঘটেছে। আসলে হাভানা অ্যাটাক নিয়ে কথা বলতে হলে তা যেন পুরো র্যাবিট হোল। যত ডিপলি ডিগ করা হবে ততই রহস্যের পর্দা একটার পর একটা উঠতেই থাকবে। এবং আজ এখন যখন আপনি শুনছেন, এখনও অবধি ওই রহস্যের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা মেলা তো দূরে থাক, ঘটনা যা ঘটেছে এবং তার ফলে যে অসংখ্য অজস্র লুপহোলস তৈরি হয়েছে, তার সঙ্গে আমাদের আধুনিকতম বিজ্ঞানের সব জ্ঞান ব্যবহার করেও এই ঘটনার সঠিক কারণ যে কী হতে পারে তা নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। না, এটা আমার কথা নয়। ফুলটন আর্মস্ট্রং, যিনি সিআইএর প্রাক্তন কর্মকর্তা এবং বহুদিন সেখানে কাজ করেছেন, এটা তারই বক্তব্য। তিনিই বলেছেন যে হাভানা অ্যাটাক যেন আসলে একটা র্যাবিট হোল। এখানে রহস্যের পরতের পর পরত শুধু রহস্যই আছে। এবার চলুন জানি যে অফিসিয়ালি কোন কোন তাবড় এজেন্সি এই ঘটনার কারণ খুঁজে বার করার জন্য সেই ২০১৬ সাল থেকে চেষ্টা করে চলেছে। বলা বাহুল্য, এই নামগুলোর বাইরেও আরও বহু এজেন্সি হাভানা অ্যাটাকের কারণ খুঁজে চলেছে। ইউএসের স্টেট ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, এফবিআই এর বিহেভিয়ারাল অ্যানালিসিস ইউনিট, জ্যাসন
an independent group of elite scientists, Center of Disease Control, Department of Defense, Central Intelligence Agency বা CIA, National Academics of Sciences, Engineering and Medicine বা NASEM, Cuban Academy of Sciences, Office of the Director of National Intelligence বা ODNI এর আন্ডারে 7টা ইন্টেলিজেন্স এজেন্সি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH, এছাড়াও আরও অনেক অর্গানাইজেশন তাদের ইনভেস্টিগেশন চালিয়েই চলেছে। এবার প্রশ্ন হচ্ছে, এত বড় বিজ্ঞানী, ইনভেস্টিগেটিং এজেন্সি সবাই মিলে ইনভেস্টিগেট করে কি কিছুই পায়নি? না, অন্তত এটা পায়নি যার উপরে ভিত্তি করে তারা কোনো কনক্লুসিভ এক্সপ্লেনেশন দিতে পারেন। যেমন কেউ দাবি করেছেন যে এই অ্যাটাক হয়েছে কোনো উচ্চমানের ডাইরেক্টেড এনার্জি কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েপন ব্যবহার করে, কারণ MRIতে ভিকটিমের ব্রেইন ড্যামেজের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আপনি হয়তো শুনলে অবাকই হবেন যে এক্সটেন্সিভ সার্চ, সিগন্যাল অ্যানালিসিস, স্যাটেলাইট বেসড ইনভেস্টিগেশন আরও অনেক ধরনের ইনভেস্টিগেশন করেও একটা সিঙ্গল এভিডেন্স পাওয়া যায়নি যে কী ডিভাইস দিয়ে এই অ্যাটাক করা হয়েছিল। প্রথমে সন্দেহ করা হয়েছিল যে কিউবান গভর্নমেন্ট কিংবা রাশিয়ান গভর্নমেন্ট এই অ্যাটাক করিয়েছে, যেহেতু US অফিসিয়ালদের উপরেই এই অ্যাটাক হয়েছে। কিন্তু এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায়নি যখন দেখা গেছে যে এই অ্যাটাক চীন, অস্ট্রেলিয়া, এমনকি ইন্ডিয়াতেও হয়েছে, এবং প্রতি ক্ষেত্রেই টার্গেট কিন্তু শুধুই US-এর উচ্চপদস্থ গভর্নমেন্ট আধিকারিকরা। এমনকি এটাও বিশ্বাসযোগ্য নয় যদি বলা হয় যে প্রতিটি দেশ যেখানেই এভাবে কোনো স্টিলথ অ্যাডভান্সড ওয়েপনরি মেকানিজমের সাহায্যে US-এর অফিসিয়ালের উপরে অ্যাটাক হয়েছে তা সেই দেশই করিয়েছে। কেন তা করাবে তার কোনোই যুক্তি নেই। কিংবা সেই সব দেশের রাশিয়া কিংবা কিউবা গিয়ে এরকম অ্যাটাক করিয়েছে তারও কোনো যুক্তি নেই। তার উপরে প্রতিটি ক্ষেত্রে ডিপ ইনভেস্টিগেশন করা হয়েছে, কিন্তু এই অ্যাটাকে ব্যবহার হয়ে থাকতে পারে এরকম কোনো ডিভাইসের খোঁজ কোনো ক্ষেত্রে মেলেনি। তাহলে কে বা কারা এবং কিভাবে এই অ্যাটাক করল তার কোনো যুক্তিগ্রাহ্য উত্তর আজ অবধিও পাওয়া যায়নি। এবার আপনাদের বলবো এই পুরো বিষয়টার নেপথ্যের আরও কিছু ঘটনার কথা, যে কথাগুলো হয়তো আপনাকে আরও বেশি করে ভাবতে বাধ্য করবে আপনার এই চেনা জানা পৃথিবীকে নিয়ে, এবং আপনার মনে হতে পারে এই পৃথিবীকে কি আদৌ আপনি চেনেন। প্রথমত, এখন অবধি US-এর 1396 জন উচ্চপদস্থ সরকারি কর্মী এবং 14 জন কানাডিয়ান উচ্চপদস্থ সরকারি কর্মীর সঙ্গে এই ঘটনা ঘটেছে। শুধু কিউবা নয়, কিউবা বাদেও রাশিয়ার রাজধানী মস্কোতে, জর্জিয়ার রাজধানী টবলিসিতে, পোল্যান্ডে, তাইওয়ানে, অস্ট্রেলিয়াতে, এমনকি ভারতের রাজধানী দিল্লিতেও এই একই ঘটনা ঘটেছে, এবং প্রতিবারই অ্যাফেক্টেড হয়েছেন US-এর কোনো সরকারি উচ্চপদস্থ কর্মচারী। এবার আমি তো আপনাদের বারবার করে বলছি যে যাদের ওপরে অ্যাটাক হচ্ছে তারা US-এর যথেষ্ট উচ্চপদস্থ সরকারি কর্মচারী। আরও বিশদে বলতে গেলে তারা হলেন ডিপ্লোম্যাট, CIA অপারেটিভস, সিক্রেট এজেন্টস, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অ্যানালিস্টস এবং আরও অন্যান্য ফেডারেল এমপ্লয়ি, যারা US ডিপার্টমেন্ট অফ স্টেটসে, ইন্টেলিজেন্সে, ডিফেন্সে সরাসরিভাবে যুক্ত। আপনাদের কারো হয়তো শুনতে অবাক লাগবে, তবু বাস্তব হলো যখন কোনো ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় না কিন্তু সেটা সামনে চলে আসে, তখন গভর্নমেন্ট তার সেই যে দেশের গভর্নমেন্টই হোক সেই ইনফরমেশনটাকে স্যাবোটাজ করে প্রধানত দুটো কারণে। প্রথমত, তারা এটা অফিসিয়ালি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চায় না যে কোনো ঘটনার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তাই যখন তারা সেটা দিতে পারেন না তখন অন্য কোনো একটা যুক্তি খাড়া করার চেষ্টা করা হয় যাতে মূল সমস্যার থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। দ্বিতীয়ত, কোনো ঘটনা যা ঘটে চলেছে তাকে যদি রহস্যময় এবং আনসলভড মিস্ট্রি হিসেবে সরকারি লেভেলে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় তবে তা জনসাধারণের মনে আতঙ্কের সৃষ্টি করতে পারে, যা কোনো গভর্নমেন্টই চাইবে না। আর তাই হাওয়ানা অ্যাটাকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। এক্ষেত্রে সমস্যাটা যেহেতু সব উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিজস্ব অভিজ্ঞতা রিপোর্টেড হয়েছে, সেক্ষেত্রে একে পুরোপুরিভাবে জাস্ট হোক্স বা কনস্পিরেসি থিওরি বলে উড়িয়ে দেওয়ার উপায় থাকেনি। কিন্তু সাডেন ব্রেন ড্যামেজের লক্ষণ যেখানে অনেক ক্ষেত্রেই এভিডেন্ট, তা সত্ত্বেও এই সমস্যাকে কোনো পাস্ট আনডায়াগনসড সাইকোলজিক্যাল ট্রমা থেকে শুরু করে সাইকোলজিক্যাল বা সোশ্যাল ফ্যাক্টরের জন্য দায়ী বলা, কিংবা কোনো ফাংশনাল ডিসঅর্ডার্স থেকে শুরু করে সাইকোজেনিক ডিসিজ, এরকম আরও কত রকমেরই না ব্যাখ্যা করা হয়েছে।
এমনকি আপনি শুনলে অবাক হবেন, হয়তো অনেক ক্ষেত্রেই তাদের এই এক্সপিরিয়েন্সকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এমনকি মেডিকেল বেনিফিট পাওয়ার জন্য তাদেরকে অনেক লড়াই করতে হচ্ছে, যেখানে অধিকাংশ ভিকটিমই তাদের কাজে আর ফিরে যেতে পারেননি। খুব সামান্য সংখ্যক মানুষ জানিয়েছেন যে তারা সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ সুস্থ হতে পেরেছেন, কিন্তু তাদের ক্ষেত্রেও ইন্টেন্স অ্যাংজাইটি থেকে রিকারেন্ট হেলথ ইস্যুস, এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারেরও বিভিন্ন লক্ষণ দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, এত কিছুর পরেও যারা ভিকটিম তাদের চুপ থাকার নির্দেশ দেওয়া হয়, কারণ মুখ খোলার অর্থ তাদের নিজেদের কাজের উপরে প্রভাব পড়া কিংবা আনটাইমলি রিটায়ারমেন্ট বেনিফিটের উপরে। যদিও এর পরে অনেক মানুষই সব কিছুর ভয় নিষেধকে অগ্রাহ্য করে মুখ খুলতে বাধ্য হয়েছে, বিশেষ করে তারা যখন দেখেছেন যে তাদের সঙ্গে হওয়া এই জটিল বিষয়টাকে সরকার বিশেষ একটা গুরুত্ব সহকারে দেখছে না, কিংবা তাদের মুখ বন্ধ করে রাখতে বলা হচ্ছে। তাদের নিজেদের জীবন, নিজেদের পরিবারের জীবনের খাতিরে তার উপরে প্রপার ডায়াগনোসিস না হওয়ার কারণে তারা কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট পাওয়ার থেকেও বঞ্চিত হচ্ছেন। একটা সময় পরে অনেকেই ধীরে ধীরে এগিয়ে এলেন, বেশিরভাগই পরিচয় গোপন করে, কেউ বা ছদ্মনামে। তারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন CBS 60 মিনিটস, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, NBC এবং CNN-এ। একজন প্রাক্তন CIA অপারেটিভ ভিকটিম তো বলেই ফেললেন, I never imagined the same government I served for decades would leave me alone and label me crazy just because they couldn't explain what happened. আমি কখনো কল্পনাও করিনি যেই গভর্নমেন্ট যাকে আমি আমার জীবনের একটা লম্বা সময় ধরে পরিষেবা দিয়ে এসেছি, সেই একই গভর্নমেন্ট আমাকে এই অবস্থায় এরকম একা ছেড়ে দেবে এবং আমাকে পাগল আখ্যা দেবে, কারণ যেহেতু তারা নিজেরা ব্যাখ্যা করতে পারছে না যে আসলে আমাদের সঙ্গে কী হয়েছিল। অনেক ভিকটিমই আইনি সহায়তা নেওয়া শুরু করেছেন নিজেদের সম্মানের লড়াই লড়তে, নিজেদের দুর্দশার প্রকৃত কারণ জানতে এবং অবশ্যই সঠিক চিকিৎসা পেতে। কেউ কেউ বলে অস্বীকার না করে গভর্নমেন্টের কোনো উপায় ছিল না, কারণ তারা এটাই বুঝতে পারছে না আদপে কী ধরনের শব্দাস্ত্র প্রয়োগ করা হয়েছিল, তাই তারা ইনটেনশনাল কভার আপ করেছিল। যদিও 2019 সালের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট এই সিনড্রোমকে আন্ডার কন্ডিশন অ্যাকসেপ্ট করছে, যদিও তা অত্যন্ত সামান্য এবং বাস্তবের থেকে অনেকটাই সম্পর্কহীন। তবে তারাও এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হাভানা সিনড্রোমের রহস্য এখনও অন্ধকার চাদরেই মোড়া। আজ অবধি কেউই সঠিকভাবে জানতে পারিনি এরকম বিভিন্ন দেশে বিভিন্ন সময় কে, কেন, কী উদ্দেশ্যে এবং কিসের সাহায্যে US-এর হাই প্রোফাইল সরকারি অফিসারদের উপরে এইভাবে আক্রমণ করছে। তাহলে আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো একটা রহস্য কাহিনী নিয়ে। ভালো থাকবেন।